আজ শান্তার হাতে চাঁদ পাওয়ার দিন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতিপত্র মিলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখন সে। ভাবা যায়? কত মান, কত সম্মান। এখন পয়সার টানাটানিটা কমে যাবে। একেবারেই থাকবে না। এই তো সেই দিনও ক্যাম্পাসের গেট দিয়ে বের হবার মুহূর্তে শান্তার সাথে দেখা হলো মনিকার। নির্মল মন নিয়েই মনিকা বলল, বাহ! সুন্দর দেখাচ্ছে তো তোমায়। ২৪-২৫ বয়স তখন তাদের দুজনের। সবেমাত্র এমএস শেষ করেছে। এক পাড়ায় থাকে তারা। বাসাবাড়ির অবস্থা কেমন শান্তাদের তা মনিকা খুব ভালো জানে। তারপরও শান্তা ফট করে বলে ফেলল, জানো, হাতে পয়সা নেই জামা বানাবার। টয়টা গাড়ি হাঁকিয়ে বেড়ায় তারা হরদম। তার মহাসাধুরূপী বাবাটা মাথা নিচু করে ৫ বার মসজিদে যাওয়া আসা করলেও ড্রাইভ করে দারুণ। যে সময়ের কথা বলছি সে সময় ১৯৯০-৯১ সালে সরকারি মধ্যম পদস্থ চাকুরিদের গাড়ি এফোর্ড করা সহজ কথা ছিল না। ইউনাইটেড নেশনের মিশন তখনও শুরু হয়নি। শান্তার বাবা অতিরিক্ত ইনকাম করত, হয়তোবা রোগী দেখে, ডাক্তার মানুষ। শান্তার মায়ের হাতের কাজে সাজানো থাকতো তাদের ড্রয়িং রুম। রেশনের আটা, ময়দা, তেল দিয়ে হাজারো রকমের পিঠা বানিয়ে মেহমানকে পরিবেশন করতেন তার মা। মেহমানদারিতে ওস্তাদ ছিল ওই মহিলা। ওই মহিলাকে দেখে মনিকার শুধুই মনে হতো উমরাও জানের জলসা ঘরের রংমহলের নাচনিওয়ালিদের সর্দারনি। একদম সেই চেহারা। সর্দারনি যখন পান খেত মুখ বাঁকিয়ে, তখন যেরকম চেহারাটা দেখাতো, শান্তার মা যেন হুবহু সেই মহিলা। সেরকম দাপুটে, বড়সড় অবয়বের, এক উদ্ধত প্রকৃতির সর্দারনি মহিলা। উমরাও জান ছবিতে নাচনেওয়ালিরা যখন একত্রে বসে রাজার দরবারে নৃত্য পরিবেশনে ব্যস্ত, তখন সর্দারনিকে তীক্ষ্ণ খেয়াল রাখতে হয় রাজ বাহাদুরের দৃষ্টি এবার কোন নাচনেওয়ালির উপর পড়বে। ওই তীক্ষ্ণ দৃষ্টি এমনি এমনি লব্ধ করেনি। সর্দারনি তার সারা জীবনের অভিজ্ঞতার বলে ওই গুণাবলী অর্জন করে আজ সর্দারনির আসনে বসেছে। আর দিল্লির ওই জলসাঘর থেকে সেই একই সর্দারনি কিভাবে শান্তাদের ঘরে এসে তার মা রূপে হাজির হয়েছে, তার মা রূপে আবির্ভূত হয়েছে, এই এক রহস্য। মহিলার ভীষণ তীক্ষ্ণ দৃষ্টি মনিকার ওপর। মনিকা শান্তার কাছে ফোন করে পড়ার গাইডলাইন নিবে, এটা শান্তার মায়ের মোটেই পছন্দ না। ছোট্ট বোনটি ফোন তুলে আদর ভরা গলায় যখন মাকে বলে, মনিকা আপু, তার আদরের ভালোবাসার মনিকা আপু কথা বলবে তার বোনের সাথে, তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে শান্তার মা। ধমকের সুরে বলে ওঠে, বলো, কথা বলা যাবে না, সে ঘুমোচ্ছে। লক্ষ্মী ছোট বোনটি মাকে কাতর কণ্ঠে বলে, শুনে ফেলবে তো ফোনে। উত্তরে শান্তার মা আরো এক কাঠি গলা উঁচু করে চড়িয়ে বলে, শুনলে শুনুক। কি আর করবে ছোট বোনটি, কিছু না বুঝে ফোন লাইন কেটে দেয়। সেই ২য় শ্রেণীতে পড়ার সময় মনিকার ক্লাসে এসে শান্তা আবার যুক্ত হলো। রেজাল্ট ভালো হয়নি বলে শান্তার বাবা মা তাকে ২য় শ্রেণীতে আবারও ১ বছর বেশি করে পড়িয়েছিল। একই ক্লাসে রেখে দেবার সিদ্ধান্ত নিয়েছিল। তা না হলে শান্তা যদি ক্লাস ডিঙিয়ে উপরের ক্লাসে চলে যেত, মনিকাকে তো এতদিনে আপা বলে সম্বোধন করতে হতো। কিন্তু এখন মনিকা আর শান্তা ব্যাচমেট, তাই মনিকার সে সুযোগ হয়নি আপা বলার। শান্তার বাবা যে দিন ক্যাম্পাসে গেটে দাঁড়িয়েছিলেন, সেই ভীরু মাথা নিচু ভদ্রলোকের লেবাসটা বাদ দিয়ে পাশ্চাত্য ধাঁচের পোশাক পরে একটা ফুলবাবু হয়ে, তা দেখে মনিকা বেশ অবাক হয়েছিল। মাত্র না শান্তা ক্যাম্পাসে প্রবেশ করলো, হাতে পয়সা কড়ি নেই, সেটার কতই না আফসোস। এবং সেই জন্য তার কি বিলাপ, বিলাপ করতে করতে সে ঢুকছে ক্যাম্পাসে। আবার তার বাবা
কেন দেয়ালে হেলান দিয়ে উত্তম কুমারের মতো ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে? শান্তাকে নামিয়ে দিয়ে চলে গেলেই তো হয়। কিন্তু কই যায়নি তো। শান্তা এলো কিভাবে? বাসেই। এসব ভাবতে ভাবতে সাদা টয়োটা গাড়িটা চালিয়ে কোথা থেকে জানি শান্তার ভাই এসে হাজির হলো। টুপ করে শান্তার বাবা গাড়িতে ঢুকে পড়ল। মানে শান্তা আর তার বাবা কোথাও হতে কাজ সেরে ক্যাম্পাসে জড়ো হয়েছে। দুজন দু কাজে গিয়েছিল বা একসাথে কোনো কাজে গিয়েছিল। শান্তা তো আজকাল বেশ সাবধানী এবং চতুর, দুটোই হয়েছে। সেকেন্ড ইয়ার পর্যন্ত চতুরতা ছিল না তার। মনিকার বাসায় আসতো, নির্মল মন নিয়ে মেলামেশা করত। কিন্তু উঁচু ক্লাসে উঠলে যে চতুর হতে হয়, এই দীক্ষা শান্তা কোথা থেকে অর্জন করে ফেলেছে তখনও মনিকা বোধগম্য হয়নি। তখন থেকেই শান্তার মায়ের এই গড়গড়ানি ভাবটা কেন জানি শুরু হয়েছে, এবং তাও আবার মনিকার প্রতি। মনিকা বুঝে না কারণটা কি। শান্তার ভাবির যে ভাইটা, সে চেষ্টা করছে চাকরি খোঁজার। শান্তাকে তার পছন্দ, তা সে জানিয়েছে। বেটে ছেলেটি। শান্তারও ভালো লাগবে কিনা লাগবে না ভাবতেই একদিন মনিকাকে সে জিজ্ঞেস করে বসল তার কি করা উচিত। মনিকা তার চাকরির খোঁজার ধরন দেখে তার চাকরির ভালো দিক কোনটা, মন্দ দিক কোনটা সব বুঝিয়ে বলল শান্তাকে। ওই চাকরিটা এমন যাতে রিস্কের কাজ অনেক থাকে। মনিকা বেশ ভালো জানে। তারপর শান্তা তার মন দেয়া নেয়া করে নিজেই নিজ ক্যাম্পাস ছেড়ে কলা ভবনের চিপায় চুপায় দেখা করা শুরু করলো ছেলেটির সাথে। একদিন বেশ চালাক-চতুর হবার পরের দিকে বিশাল বড় তার পাছা দুলাতে বলা নেই কওয়া নেই মনিকার সাথে রওনা দিল। এমনি কিন্তু তখন মনিকার সাথে সে আর খুব একটা কন্ট্যাক্ট করে না। একই পারে থাকলেও তাকে এভয়েড করে চলে। সেদিন সে খুব সেজেছে কেন জানি। উগান্ডার মেয়েদের মতো ছিল দেখতে। হাতে গুনলে ২-১ টা পাওয়া যাবে বাংলাদেশে এরকম উগান্ডার চেহারা। শান্তা তেমনই দেখতে। কিন্তু শান্তার বাবা ওই যে বললাম না, পুরাই উত্তম কুমার। এই উত্তম কুমারের ঘরে আসলে এই উগান্ডার মেয়ে কিভাবে করে জন্ম হলো সেটাও একটা প্রশ্ন। আর শান্তার মাও কিন্তু বললাম না সেই দিল্লির নাচনেওয়ালি মহিলাদের মতোই বড়সড়। সুতরাং ওই ভদ্রমহিলা আর ওই ভদ্রলোকের মিলনে এই উগান্ডা কোত্থেকে আসলো সেটা মাত্র ভগবান জানে। তারপরে মিষ্টভাষী, নম্র, ভদ্র, চুল পাম করে ফারের ভ্যানিটি ব্যাগ নিয়ে শান্তা রওনা দিল মনিকার সাথে। পথের মধ্যে ধপ করে কলাভবনে নেমেও গেল। এখন তো শেয়ানা হয়েছে সে। প্রেম করে না? মনিকা তার অতি ম্যাচুরিটির ঠেলায় তার ধারপাশে পৌঁছাতে আর পারছে না। বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীদের বাসে উঠেই কন্ডাক্টরকে সে বলে বসতো, মামু আমি প্রতিদিন যাতায়াত করি এবং ভাড়া দিই। আজ দিব না। আমার পয়সা নাই। একটি টাকা ভাড়া নিত বাসগুলো। যেকোনো দূরত্বে। আসলে বিনা পয়সায় যাওয়া। শুধু একটি টাকা নেয়া মানে কমপ্লিমেন্ট ভাড়া। তাও দেবে না শান্তা, কারণ তার পয়সার খুব অভাব। এত হাহাকার। কিন্তু কেন? বস্তি থেকে তো আসেনি এ বিষয়ে মনিকা নিশ্চিত। মায়ের ফ্যাশনেবল স্টাইলে গার্মেন্টস মেয়েদের মতো সামনে চুল কাটার ফ্যাশন বলে দিত। শান্তাদের ফ্যামিলি খুব কালচার্ড। অথচ শান্তার এই দৈন্যতা কেন? দৈন্যতা কি সত্যিই টাকা পয়সায়? নাকি দৈন্যতা তার মনে? পরবর্তীতে এমএস পাশ করে বিদেশেও গিয়েছে উচ্চতর ডিগ্রি নিতে। ডিগ্রি নিয়ে ফিরে এসে অনেকদিন পরের গ্যাপে ভুল করে মনিকাকে সেই আগের মতো মিষ্টি হাসি হেসে বলেছিল উচ্ছ্বসিত হয়ে, হাই। তার পরপরই তার মনে পড়ে গেল, এ আমি কি করলাম? আমার ভালো মানুষটা দেখিয়ে ফেললাম। আমার তো চোয়াল শক্ত করে রাখার কথা। কেন ভালো ব্যবহার করে ফেললাম? কেন আমার কটমট করে তার দিকে তাকানো উচিত ছিল কিন্তু আমি করিনি। মনিকা ওই দিক দিয়ে বেশ অবাক। শান্তার হলো কি? বিদেশ থেকে সভ্যতা ভব্যতা সব শিখে আসলো নাকি? অনেকদিন ধরেই তো সে ভালো ব্যবহার করে না, তাকে অ্যাভয়েড করে। পরবর্তীতে আরো দীর্ঘ অপেক্ষার পর ভাবির ভাই সম্মতি দিল তাকে ঘরে তুলবার। অনেক ঘুরিয়েছে, অনেক ঘুরিয়ে, অনেক দেরি করিয়ে, অনেক ধৈর্য পরীক্ষা দিয়ে শান্তা তার ধৈর্য পরীক্ষায় পাশ করে ওই ছেলেটির ঘরে অতঃপর উঠতে পেরেছিল।
কিন্তু কিসের কারণে সেকেন্ড ইয়ারের শেষের পর থেকে শান্তা ও তার মায়ের ব্যবহারের পরিবর্তন মনিকার প্রতি হয়েছিল তা মনিকা জানে না। ওই পাড়া ছেড়ে চলে যাবার পরও মনিকা একদিন বেড়াতে এসেছিল তার পুরনো পাড়ায়। তার সেই ৫ বছরের ছোট্ট সোনামণি বোনটি শান্তার বাবা-মায়ের অতি বয়সে প্রায় বৃদ্ধকালে জন্ম নেয়া ছোট্ট বোনটি মনিকাকে দেখে সাইকেল থামিয়ে কানের কাছে মুখ নিয়ে এসে বলল, "একটা কথা শুনবেন?" কানটা নামিয়ে মনিকা যেই ওর মুখের কাছে তার মুখটা এনেছে, সেই একটা টপাস করে তার গালে চুমু দিয়ে সাইকেল নিয়ে দে দৌড়। বাচ্চাটা একদমই উধাও। মনিকা তাকালো শান্তাদের বাসার দিকে। দেখল বাসার বারান্দায় শান্তার হুজুর কাম ফুলবাবু মার্কা বাবাটা দাঁড়িয়ে আছে। মনিকার জানা মতে তখনও শান্তাকে তার প্রেমিক প্রভুর অপেক্ষারতই রেখেছে। ৭ বছর ধরেই অপেক্ষারত রেখেছে। তারপর বিয়ের পিঁড়িতে বসার যখন সৌভাগ্য শান্তার হয়েছে, তখন ধরা পড়ল তার ওভুলেশনের সমস্যা, সন্তানহীনতা, সংসার ভাঙার যেটা কিনা পূর্বশর্ত। তাই হয়তোবা শান্তার বাবা পরবর্তীর দিকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে একদম উন্মাদ হয়ে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তি ছিলেন। মা জায়নামাজে আশ্রয় নিয়েছিলেন সারাদিনের জন্য। ২৪ ঘন্টা উনি জায়নামাজেই পড়ে থাকতেন। ঈশ্বর যদি তাদের আবদার শুনে শান্তার সংসারটা তাহলে টিকে যাবে। তার আবদার যেন ঈশ্বরের দরবারে পৌঁছায়, সেটাই ছিল তাদের প্রার্থনা। আর কেউ শুনলে শুনুক বা না শুনুক,